আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, প্রভাষক, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের লেকচার নম্বর 8 এর আলোচ্য বিষয় হচ্ছে অপরিচিতা গল্পের পার্ট 2। প্রিয় শিক্ষার্থীরা, ইতোপূর্বে লেকচার নাম্বার 7-এ আমরা অপরিচিতা গল্পের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অপরিচিতা গল্পের পার্ট 2 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের এই গল্পটি একটু বড়, এই জন্য আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করার চেষ্টা করছি। সময় লাগলেও তোমরা ধৈর্য সহকারে এটি শুনে এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে অনুপমের কাছে তার বন্ধু এসেছিল হরিশ এসে একটি মেয়ের কথা বলল। তখন অনুপম বলল, এই কথাটি আগে মামার কাছে গিয়ে বলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের নতুন বইয়ে পৃষ্ঠা নাম্বার 27 হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, এখান থেকে আজকের পাঠ শুরু হবে। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। অর্থাৎ মামার কাছে মেয়ে যেমন তেমন হোক, কিন্তু মেয়ের বাবা ভালো হওয়া চাই। কেননা অনুপমের মামার ভিতরে কিন্তু একটু লোভ ছিল, তার চিন্তা চেতনা ছিল যে আমার বেহাই মশাই, অর্থাৎ বেহাই এখানে সম্বোধন করা হচ্ছে বেয়াই, যে বেয়াই মশাই এমন হবেন যিনি সবসময় আমাদের প্রতি অনুগত থাকবেন। এই চিন্তাটা কিন্তু সবসময় মামার ভিতরে ছিল। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলগড় ভরা ছিল। অর্থাৎ একসময় কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের বড় আধিপত্য ছিল, টাকা পয়সা জমা জমি সব কিছুই ছিল। এখন কিছুটা কমে গিয়েছে, এখন তাহা শূন্য বলিলেই হয়। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহার ওই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে অপুর করিয়া দিতে দ্বিধা হইবে না। হরিশের কাছে মেয়ে সম্পর্কে জেনে, অর্থাৎ মেয়ের নাম, এই গল্পের নায়িকার নাম হচ্ছে কল্যাণী সম্পর্কে জেনে অনুপমের মামার খুব পছন্দ হয়ে গেল। কেননা বুঝতে পেরেছেন যে আগে তাদের অনেক ধন সম্পদ ছিল, এখন কিছুটা কমে গিয়েছে। যেহেতু শম্ভুনাথ সেনের একটি মাত্র কন্যা, তাহলে যতটুকুই রয়েছে ততটুকু একেবারে উজাড় করে দিবে। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15। তাই শুনিয়া মামার মন ভার হইল। যখনই শুনল মেয়ের বয়স 15, তখন মামার মনটা একটু ভার হয়ে গেল। কেননা তৎকালীন সময়ে কিন্তু অল্প বয়সে মেয়েদের বাল্য বিবাহ দেওয়া হতো, কিন্তু 15 বছর তৎকালীন সময়ে মেয়েদের বয়সটা কিছুটা হলেও বেশি হয়ে গিয়েছিল। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ। বরের হাট মহার্ঘ হচ্ছে অত্যন্ত দামি, বর খুঁজেই পাওয়া যায় না। তাহার পরে ধনুক ভাঙ্গাপন। কেননা কল্যাণীর বাবা অনেক সুপাত্র খুঁজেছেন, কোথাও পায়নি। এমনকি পেলেও এত পরিমাণ যৌতুক প্রথা সেই সময় চালু ছিল যে ধনুক ভাঙ্গাপন। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছেন না। এ কথার মানে কি, যে বাবা আরও খোঁজাখুঁজি করতেছেন যে একটা সময় পেয়ে যাব ভালো পাত্র, কিন্তু মেয়ের বয়স তো আটকানো যায় না। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক তেমনিভাবে আমাদের আলোচ্য গল্পের যে নায়িকা কল্যাণী, তারও কিন্তু বয়স থেমে নেই। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে, অর্থাৎ হরিশ খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারে। মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হয়ে গেল। সমাধা মানে হচ্ছে সমাধান। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে, সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কুন্নগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন, তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। অর্থাৎ এই কথাটি অনুপম বলছেন যে অনুপমের ইচ্ছা ছিল যে নিজের চোখ দিয়ে মেয়েটাকে দেখে আসব, কিন্তু এই কথা মামাকে সাহস করে বলতে পারল না।
কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমার বিনু দাদা, আমার পিস্তুত ভাই। অর্থাৎ অনুপমের ফুফাতো ভাই হচ্ছে বিনু, তাকে কন্যা দেখার জন্য তাকে পাঠানো হলো, অর্থাৎ কন্যাকে আশীর্বাদ করার জন্য। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করতে পারি। অর্থাৎ বিনুদা যেরকম মানুষ, বিনুদার যেরকম রুচি অভিরুচি, সে সম্পর্কে অনুপমের একটা আস্থা ছিল যে না, বিনুদা যেটা এসে দেখে বলবে সত্যি কথাই বলবে, কেননা বিনুদা সবসময় কম কথা বলতো, প্রয়োজনের বাইরে সে একটি কথাও বলতো না। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, অর্থাৎ মেয়ে দেখে ফিরে আসলাম, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনুদার মুখে অনুপম এই কথাটা শুনলেন যে মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। অর্থাৎ মেয়ে কল্যাণীকে দেখার পর বিনুদা এই কথাটি অনুপমকে এসে বললেন। বিনুদা তার ভাষাটা অত্যন্ত আর্ট, তার ভাষার মধ্যে একটা গাম্ভীর্য, তার ভাষার মধ্যে একটা সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এই লাইনটি তোমরা দাগিয়ে নাও, কেননা এখান থেকে অনুধাবন প্রশ্ন আসবে যে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। প্রজাপতি হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী যে বিয়ের প্রতীক, অর্থাৎ বিবাহ হবে এরকম একটা প্রতীক হচ্ছে প্রজাপতি। অন্যদিকে পঞ্চস্বর হচ্ছে এর বিরোধ, অর্থাৎ বিয়ে শাদী হবে না এর বিরোধ। তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এই দুটোর মিলে যখন সংমিশ্রণ হয়েছে তখন বোঝা যাচ্ছে যে এই বিয়েটা হবে। অনুপমের এই চিন্তা চেতনা। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। অনুপম এবং কল্যাণীর বিয়ের 3 দিন আগে কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবু অনুপমকে আশীর্বাদ করে যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, অর্থাৎ কল্যাণীর বাবার কথা বলছেন। চুল কাঁচা, গুপে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চুপ পড়িবার মতো চেহারা, অর্থাৎ বোঝাই যাচ্ছে অনেক লম্বা চওড়া, খুব সুঠাম দেহের অধিকারী ছিলেন কল্যাণীর বাবা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হয়েছিলেন। এগুলো সমস্ত কথাগুলো কিন্তু অনুপমের বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেইটিকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। অর্থাৎ শম্ভুনাথ বাবুর সামনে অনুপমের মামা অনুপমদের গুণগানগুলো গাইতেছিলেন। শম্ভুনাথ বাবু এ কথায় একেবারে যুগই দিলেন না। কোনো ফাঁকে একটা হুঁ বা হ্যাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়ে যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়ে ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায় আর যাই থাক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাহাকে বিদায় করলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। অর্থাৎ এ কথার মানে হচ্ছে অনুপমের মামা, অনুপমের যে হুবু শ্বশুর অর্থাৎ শম্ভুনাথ বাবুর সাথে কথা বলে এতটুকু বুঝতে পারলেন যে শম্ভুনাথ বাবু খুবই শান্ত, ধীর এবং ঠান্ডা মেজাজের একজন মানুষ। অনুপমের মামা ঠিক এরকমই একজন বেয়াই চেয়েছিলেন। অনুপমের মামার চাওয়ার সাথে কিন্তু অনুপমের হুবু শ্বশুর শম্ভুনাথ বাবুর চরিত্রের সাথে একেবারে হুবহু মিলে গিয়েছে। যখন শম্ভুনাথ বাবু অনুপমদের বাড়ি থেকে চলে যাবে তখন ঠিক যেখানে বসেছিলেন সেখানে দাঁড়িয়েই অনুপমের মামা শম্ভুনাথ বাবুকে বিদায় দিলেন। এতটুকু অতিথি পরায়ণ কিন্তু করা উচিত ছিল যে যেহেতু একজন হুবহু একটা বেয়াই হয়ে যাচ্ছে, হুবু বেয়াই, তাকে একটু বাড়ির সামনে এগিয়ে দেওয়া অথবা গাড়িতে উঠিয়ে দেওয়া, এটা করলেন না। এটা না করার পিছনে একটা কারণ হয়তো আছে, এটাই যে অনুপমের মামা ভেবেছে যে আমরা হচ্ছি বড়লোক সম্প্রদায়, আমরা হচ্ছি বড়লোক, আমাদের অনেক টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নেই। আমি যদি এখান থেকে অর্থাৎ বাসা থেকে বের হয়ে আমার বেয়াই মশাইকে এগিয়ে দেই তাহলে এটা আমাদের আত্মসম্মান নষ্ট হবে, তাহলে শম্ভুনাথবাবু বুঝতে পারবে না যে আমরা কত বড়লোক। এই জিনিসটাকে বোঝানোর জন্যই কিন্তু অনুপমের মামা শম্ভুনাথ বাবুকে এগিয়ে দেয়নি। তারপরে আমরা দেখতে পাই
পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হয়ে গিয়েছিল, অর্থাৎ যৌতুক সম্পর্কে। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন, কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন না। অর্থাৎ অনুপমের মামা এত ধূর্ত এবং এত চালাক যে একটা কথার মধ্যে একটু ফাঁক রাখবে না, সব কথাগুলো একেবারে আগে থেকেই ভেঙে বিশ্লেষণ করে নেবে। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত বড়ির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাদাবাদি হয়ে গিয়াছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ এবং সেই অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এই একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ ইহাতে যে বাচক আর যে মরুক। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া হইল, অর্থাৎ বিয়ে শাদী সব ঠিক, এখন গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। অর্থাৎ এটার মানে হচ্ছে যে খুব মহা ধুমধামের সাথে জমকালোভাবে গায়ে হলুদের অনুষ্ঠান পালন করা হলো। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। অর্থাৎ গায়ে হলুদের অনুষ্ঠানে এত মানুষ গিয়েছে শম্ভুনাথ বাবুর বাড়িতে যে অসংখ্য মানুষ, অগণিত মানুষ গিয়েছে, যা এটা একটা প্রেশার, এটা একটা অন্যরকম চাপ প্রয়োগ করা হয়েছে কন্যা পক্ষকে। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সে কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। ব্যান্ড, বাঁশি, শোকের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশিয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে, হাড়েতে, জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলাম চড়িয়াছে বলিয়া বোধ হইল। এগুলো অনুপমের কথা। অনুপমকে যত রকম সাজানো যায়, যত অলংকার দিয়ে সাজানো যায়, যত পোশাক, দামি পোশাক বা জমকালো পোশাক দিয়ে সাজানো যায়, কোনোটাই ঘাটতি ছিল না। এত জমকালোভাবে কল্যাণীদের বাড়িতে গিয়েছিলাম। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাগ্যে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। কেন খুশি হইলেন না? এর কারণ হচ্ছে কল্যাণীদের অর্থাৎ শম্ভুনাথ বাবুর বাড়িতে তেমনটা সুন্দর করে সাজানো গুছানো হয়নি। কোনো অনুষ্ঠান যে হচ্ছে এরকম কোনো নজরানা খুঁজে পাওয়া যায়নি। কেননা শম্ভুনাথ বাবুর টাকা পয়সা একটু কম ছিল বিদায় তার যতটুকু সামর্থ্য ছিল তার সামর্থ্য অনুযায়ী সে সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তারপরেও অনুপমের মামার কিন্তু এই বিষয়টা একদমই ভালো লাগেনি। একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলান হয় শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়। মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পড়া, মিশকালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু, অর্থাৎ শম্ভুনাথ বাবুর বন্ধুর কথা বলছেন। বন্ধু নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই এটা এসপার ওসপার হইত। অর্থাৎ শম্ভুনাথ বাবু তো নিতান্তই সাদামাঠা একজন মানুষ। শম্ভুনাথ বাবুর এক বন্ধু ছিল উকিল, তিনি কিনা বরযাত্রীদের অভ্যর্থনা জানাইতেছিলেন যে এইভাবে অভ্যর্থনা জানাই, এইভাবে আমরা অভ্যর্থনা জানাই হিন্দু সংস্কার অনুযায়ী যারা হিন্দু ভাইরা, ঠিক একইভাবে এইভাবে শম্ভুনাথ বাবুর যে বন্ধু উকিল, সেই উকিল মশাই বরযাত্রীদের এইভাবে অভ্যর্থনা জানাচ্ছে। আমি সবাই বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না। কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এইদিকে আসতে হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো কাহিনীটা হচ্ছে যে বিয়ে শুরু না হতেই প্রথমেই অনুপমের মামা শম্ভুনাথ বাবুকে বলল, বিআই মশাই
আপনি যদি মনে কিছু না করেন তাহলে আপনি যে সমস্ত স্বর্ণগুলো দিতে চেয়েছেন ঠিক সেই স্বর্ণগুলো ঠিক আছে কিনা একটু পরখ করে নিতে চাই। একথা শুনে শম্ভুনাথ বাবুর মনে হচ্ছে যে মাথায় আকাশ ভেঙে পড়ল। তখন শম্ভুনাথ বাবু নিজেকে স্থির রেখে বলল যে বেয়াই, আমি যতগুলো স্বর্ণ আপনাদের দেব সমস্ত স্বর্ণগুলো আমার মেয়ে তো এখন পরিধান করেছে। তো তখন বলল পরিধান করেছে, কোনো সমস্যা নেই, আপনি খুলে নিয়ে আসুন। তখন কল্যাণীকে গিয়ে শম্ভুনাথ বাবু বলল যে মা, তোমার গহনাগুলো খুলে দিতে হবে, যে কন্যার মামা এই জিনিসগুলো একটু পরখ করে দেখতে চায়। অনুপমের মামা কতটা নিচু মন মানসিকতার একজন মানুষ যে বিয়ের পিঁড়ি থেকে কন্যার কাছ থেকে স্বর্ণ অলংকার খুলে নিয়ে সেগুলো পরখ করতে চায়। এমনকি সেই পরখ করার জন্য তিনি একজন স্যাকরাকে নিয়ে গিয়েছেন, অর্থাৎ স্বর্ণকারকে নিয়ে গিয়েছেন। তারপর স্বর্ণকার এই বিষয়গুলো পরীক্ষা করে দেখবে। এই জন্যই শম্ভুনাথ বাবু বিয়ের আসর থেকে অনুপমকে ডেকে নিয়ে গিয়েছে যে বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হয়ে গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সৌগাত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে এই লোকটার শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না। সেই জন্য বাড়ির স্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা এক তক্তপোষে এবং স্যাকরা তার দাড়িপাল্লা, কোষ্ঠী পাথর প্রভৃতি লইয়া মেজেই বসিয়া আছে। শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথাই তবে ঠিক। উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? এটা শম্ভুনাথ বাবু অনুপমকে জিজ্ঞেস করল। অনুপম তখন উত্তর দিল, আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথাই আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠে গেলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? ও সবাই গিয়ে বসুক। শম্ভুনাথ বাবু বলিলেন, না সবাই নয়, এখানেই বসিতে হইবে। অর্থাৎ অনুপমের সামনেই তার মামার যে কীর্তিকলাপ, মামার যে নিচু মনমানসিকতার পরিচয় দিয়েছেন মামা, এই সম্পর্কে কিন্তু অনুপমকে বোঝাতে চাচ্ছেন শম্ভুনাথ বাবু। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছাই বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতা মহিদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। সেকটা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালাই একটু চাপ দিয়া দেখাইল, তাহা বাকিয়া যা। মামা তখনই নোট বইয়ে গহনাগুলোর ফর্দ টুকিয়া লইলেন। পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা, এগুলো সংখ্যায় দৌড়ে এবং বারে তার অনেক বেশি। গহনাগুলোর মধ্যে একজোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেটা সেকরার হাতে দিয়া বলিলেন, এইটা একবার পরখ করিয়া দেখো। সেকরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার বাগ সামান্যই আছে। শম্ভুবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দেন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তারপর মামার মুখ লাল হয়ে উঠিল। একটু পরেই যে ঘটনা ঘটবে, বেদনাদায়ক ঘটনা, যে বিয়ে শাদী আর হবে না, বরযাত্রী উঠিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, সেই পর্যন্ত আমরা পার্ট 3-তে আলোচনা করব। তারপর কিভাবে বিবাহ ভঙ্গ হলো, কিভাবে তারা ফেরত আসলো, সেই বিষয়ে আমরা পার্ট 3-তে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অপরিচিত গল্পের যে পার্ট 2, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা অপরিচিত গল্পের পার্ট 3 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।